এরকম একটা অভিযোগ উঠছে যে বিএলওদের উপর চাপ রয়েছে যত বেশি সংখ্যক তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে ডকুমেন্ট পাওয়া যাক আর না যাক যে কোনো ভাবে তাড়াতাড়ি আপলোড করে দিতে হবে। সময় যে যথেষ্ট কম। একজন বিএলওর বক্তব্য শুনে নেব, শুনে নিয়ে আবিদ সাহেবের কাছে। उसमें कितना परसेंट जेन्युइन चुनाव आयोग के दस्तावेज के हिसाब से है? तो वो तो 60% बोले, 50% ये आप जो 2003 में हैं, अब बाकी 10% लगाए हैं। आज जनता घर से बाहर रह रहे, मजदूर के मोहल्ले में हम लोग रहते हैं, दिल्ली पंजाब वगैरह लोग रहते हैं, तो यहाँ तो अभी पहुँच नहीं पाते हैं समय पर। तो अगर समय इसमें ज़्यादा मिलता। আমি শুনলাম যেটা একজন বক্তা বললেন, সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে মাঠে যেটা হচ্ছে সেটা উনি বললেন এবং সঠিক তুলে ধরেছেন। অজিত অঞ্জুমের যে গোটা বিহারে উনি চষে বেড়াচ্ছেন, বিএলওদের সাথে কথা বলছেন, গ্রাউন্ড লেভেল রিপোর্ট তৈরি করছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছেন এবং এইসব করার জন্য ওনার উপরে আবার এফআইআর হয়ে গেছে। এটা জীবনে আমরা কোনোদিন শুনিনি, এত বছর ইলেকশন করার জন্য যে কোনো সাংবাদিকের উপরে ইলেকশন রিপোর্টিং এর জন্য এফআইআর হয়েছে, এটা শুনিনি কোনোদিন, দেখিও নি, পড়িও নি কোনোদিন। সবসময় এফআইআর আমরা করতাম পলিটিক্যাল পার্টির উপরে বা ক্যান্ডিডেটের উপরে ইলেকশন টাইমে ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট, এটা চিরকাল দেখে এসেছে। বেসিক যে জায়গাটা আমি ফিল করছি এই কদিন ধরে, ইলেকশন কমিশন বিহেভ করছে অ্যাজ ইফ ও আমাদের ভারতবর্ষের কোনো কনস্টিটিউশনাল অথরিটি নয় এবং সিটিজেনদের সঙ্গে বা ভোটারদের সঙ্গে বিশেষ করে ইলেকশন কমিশন নিজেই এই 88 পাতার একটা অ্যাফিডেভিট সাবমিট করেছে সুপ্রিম কোর্টে এবং সে অ্যাফিডেভিট হয়তো আমরা পড়তে পারবো না এখন, এটা তো পাবলিক ডোমেইনে নেই, সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট ফাইল করেছে, কিন্তু মিডিয়া থেকে বা অন্যান্য সোর্স থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওই অ্যাফিডেভিটে খুব ডিফাইন্ড অ্যাটিটিউড আছে। ইলেকশন কমিশনের এই অ্যাটিটিউডটা খুব ডেমোক্রেসির জন্য খুব হেলদি তো মোটেও নয়, বরং খুব মারাত্মক হয়ে যাচ্ছে। এইটার উপরে এই যে 88 পাতার অ্যাফিডেভিট যেটা তথ্য দিয়ে বলেছে যে এত আপলোড হয়ে গেছে, এত লোক মারা গেছে, এগুলো তো ফ্যাক্টস, কিন্তু সুপ্রিম কোর্ট একটা সাজেশন দিয়েছিল লাস্ট হিয়ারিং এবং অনারেবল জাস্টিস উজ্জ্বল ভুঁইয়া কিন্তু বলেছিলেন, নিজেই কমেন্ট করেছিলেন, ওনার ইঙ্গিত কি ছিল সেটা ইলেকশন কমিশন বুঝে যাওয়া উচিত ছিল, যে আমাকেও যদি এই 11টা ডকুমেন্টের মধ্যে কোনোটা দিতে বলা হয় হয়তো আমি দিতে পারবো না। উনি সাজেস্ট করেছিলেন এক কনস্টিটিউশনাল অথরিটি আর এক কনস্টিটিউশনাল অথরিটিকে ডাইরেকশন না দেওয়া, সুপ্রিম কোর্ট খুব ভদ্রতা দেখিয়েছিল যে সাজেস্ট করেছিল এবং আশা করেছিল যে তার সাজেশনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানবে এবং ওই 3টে ডকুমেন্ট আধার, রেশন কার্ড আর ভোটার এপিক, এই 3টাকে ইনক্লুড করবে এই 11টা। ইলেকশন কমিশন নিজেই বারবার বলে যাচ্ছে যে এই 11টা ডকুমেন্ট is only illustrative, not exclusive। তাহলে ইলেকশন কমিশন এই 88 পাতার অ্যাফিডেভিটে জানি না কি লেখা আছে, তবে যা খবর আছে যে খুব ডিফাইন্ড অ্যাটিটিউড নিয়েছে, বলেছে না ওই 3টে ডকুমেন্ট আমরা মানি না এবং যা আমরা করছি সেটা বেশ করছি, ঠিক করছি, এইরকম কথাবার্তা একটা আছে। এটা তো একটা পার্ট, যে ইলেকশন কমিশন তো ভ্যাকুয়ামে বাস করে না, ইলেকশন কমিশনকে ডিল করতে হয় পলিটিক্যাল পার্টির সাথে, ভোটারের সাথে, এবং খুব মারাত্মক যে জায়গায় যাচ্ছে ইলেকশন কমিশন, আমার যা মনে হয় মানে 10 দিন আগেই একটা খবর প্লান্ট হয়ে গেল যে 35 লক্ষ লোক নাকি বাইরের লোক আছে, 35 লক্ষ ভোটারদের নাম ডিলিট হবে। এই 35 লক্ষ ফিগার 25শে জুলাই এখনো আমরা পৌঁছাইনি। ইলেকশন কমিশন নিজেই বলছে যে এখনো এত ভোটারের ফর্ম আপলোড হয়নি এবং নিজেকে আবার কন্ট্রাডিক্ট করে বলছে 35 লক্ষ লোক হয়তো নাম ডিলিট হবে এবং গতকাল নাকি একটা লিস্ট দিয়েছে সব পলিটিক্যাল পার্টিকে যে এই ভোটাররা জমা দিতে পারে। একটা ইনফরমেশনের জন্য আবিদ সাহেব, একটু আগে ইলেকশন কমিশন জানিয়েছে, আমাদের দর্শকদের জন্য বলছি, যে 52 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে ড্রাফট লিস্টে। 52 লক্ষ, ওটা ছাপিয়ে গেছে। তার মধ্যে বলছে 18 লাখ রিপোর্টেড ডেট, 26 lakh voters have shifted to different constituencies and 7 lakhs are enrolled to the 2 places. 52 লাখ সংখ্যাটা আজকে বলছে 1 তারিখের মধ্যে আমরা এই ড্রাফট প্রকাশ করে দেবো।
1 আগস্টে। একটু আগে জানিয়েছে 52 লাখ। ইলেকশন কমিশন, আপনি ভাবুন, আগে 7.5 কোটির মধ্যে 52 হয়ে গেল। ঠিক ঠিক 35 লক্ষ আগে বলেছিল, এখন 52 লাখ বলছে। তাহলে এটা তো একটা পার্ট, যে ডেড ভোটার ডিলিট হবে এটা নিয়ে কারোর কিছু বলার নেই, কেউ কোনোদিনই বলেনি। চিরকালই সামারি রিভিশনে, এই জাস্ট কদিন আগে সামারি রিভিশন করেছে, ফেব্রুয়ারি মাসে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, তাদের ওখানে ডেড ভোটার ডিলিট করে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, করেনি, এখন করতে পারে, কোনো বাধা নেই। শিফটেড ভোটার পার্মানেন্টলি শিফট করে গেছে, অবশ্যই করবে। কিন্তু আসল জিনিস হচ্ছে যে বাকি যে 7,40,00,000 ভোটার যারা ডকুমেন্ট দিতে পারেনি, আমরা বিভিন্ন যে ভিডিও খবর এইসব দেখলাম, যে লোকজনকে বলা হচ্ছে যে তোমাকে কিছুই দিতে হবে না। এবং এমনও হয়েছে, একটা ঘটনা দেখছিলাম, একটা আর্মি অফিসার, কোথায় রাজস্থানে পোস্টিং, আর্মির সোলজার একজন, তিনি বাড়িতে ফিরেছেন শুধু এই ফর্মটা ফিল আপ করার জন্য, এসে জানতে পারলেন ওনার ফর্ম অলরেডি বিএলও সই করে আপলোড করে দিয়েছে। পুয়ার বিএলও কে দোষ দিয়ে লাভ নেই। বিএলও কে প্রেসার দিচ্ছে বিডিও কে প্রেসার দিচ্ছে এসডিও। একটা বিডিও তো নাকি রিজাইন করেছে, এবং রিজাইন করার সময় কোথাও লেখেনি যে পার্সোনাল রিজন বা হেলথ গ্রাউন্ডে করছি, যেটা গতকাল আমাদের উপরাষ্ট্রপতি করেছেন। ও লিখেছে যে আমাকে প্রেসার দেওয়া হচ্ছে এই কাজটা করার জন্য, এই টাইমের মধ্যে করা যাবে না, সেই জন্য আমি চাকরি থেকে রিজাইন করছি। তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাসপেন্ড করেছেন, জানি না কি ওদের পদ্ধতি আছে, তবে ডিএম কি আদৌ সাসপেন্ড করতে পারেন কি পারেন না সেটা পরের, সেটা ইলিগাল ব্যাপার। তার মানে এসডিও কে চাপ দিচ্ছে ডিএম কে চাপ দিচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার। এই পদ্ধতি চলছে, চাপ থাকবে, ইলেকশনের কাজ করতে গেলে চাপ থাকবে, চিরকালই ছিল, আজকে এর থেকে অনেক বেশি ছিল টিএন সেশনের আমলে, কিন্তু ইলিগ্যালিটি ছিল না। আজকে ইলেকশন কমিশন পুরোপুরি ইলিগাল একটা কাজ করছে। যদি কোনো বিএলও কোনো ভোটারের সই যদি করে দিয়ে থাকে, আমার নাম আবিদ হোসেন, আমার পাড়ার বিএলও আমার নামটা আবিদ হোসেন সই করে আপলোড করে দিয়ে থাকে, ইটস এ ক্রাইম আন্ডার সিআরপিসি। আমার সইটা কেউ যদি জাল করে দেয় এবং একটা সরকারি ডকুমেন্ট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যদি আপলোড করে দেয়, তাহলে লক্ষ লক্ষ, কালকেই আমি হিসেব করছিলাম একটা, যে 7,90,00,000 মধ্যে যদি 2% কেস এইরকম থাকে, অনলি 2%, যে বিএলও নিজে সই করে আপলোড করে দিয়েছে, তাহলে ইট কামস টু অ্যাপ্রক্সিমেটলি 16 লক্ষ, 16 লাখ জেনুইন ভোটার, সে বেচারা জানেই না যে ওর ফর্ম আপলোড হয়ে গেছে। আজকে একটা ঘটনা দেখছিলাম, যে একজন প্রায় 60 বছরের লোক, তার বাবা মা মারা গেছে 2 বছর আগে, তার ফর্মও আপলোড হয়ে গেছে। এই ইলেকশন কমিশন যে এইরকম কাজ করতে পারে, আমরা চাকরি করতে গিয়ে কোনোদিনই কিন্তু ভাবিনি, এবং কল্পনার মধ্যেও ছিল না। ইলেকশন কমিশন ইজ ডুইং এ ভেরি শ্যাবি জব, এবং জানি না এই কনস্টিটিউশনাল অথরিটি জ্ঞানেশ কুমার কোন চাপে আছেন, কি চাপ আছে, কি প্রলোভন আছে, কি আছে না, বাট হি ইজ ডুইং এ ভেরি ভেরি শ্যাবি জব, খুব বাজে কাজ করছে। এবং বিহারকে, যেটা আমার পূর্ববক্তা বললেন, যে বিহারকে একটা ল্যাবরেটরি হিসেবে টেস্ট করা হচ্ছে, এবং এই টেস্টটা গোটা ভারতবর্ষে করবে। আর একটা জিনিস যেটা আমি হাইলাইট করতে চাইছি, যেটার উপরে খুব ডিসকাশন হচ্ছে না, যে AERO যে অ্যাকচুয়ালি ডিসিশনটা নেয়, মানে কোন লোকটা হিয়ারিং নিয়ে, মানে যার ডকুমেন্ট নেই, ইলেকশন কমিশন কি বলেছে, AERO লোকাল এনকোয়ারি করে একটা ডিসিশন নেবে। AERO তাহলে AERO কে ডিসক্রিপশন দেওয়া হয়েছে। AERO কে? AERO হচ্ছে বিডিও অফিসের যে এক্সটেনশন অফিসাররা হয়, তারা হয় AERO, ইলেকশনে তারাই AERO হয়। বিডিও নিজেও একটা AERO, এবং এসডিও বা উপরের অফিসাররা হচ্ছে ERO। তাহলে তার ডিসক্রিপশনে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে তারা ডিসিশন নেবে এই লোকটা ভোটার কি ভোটার নয়, এবং বলে দেবে যে না নেই, তো পিক অ্যান্ড চুজ হবে। আর একটা জিনিস আছে, যে ERO যদি মনে করে, ইলেকশন কমিশনের কিন্তু যদি 24 জুনের যে নোটিফিকেশনটা যদি পড়েন ভালো করে, ওইখানে একটা প্যারাগ্রাফে বলা আছে যে ERO যদি মনে করে যে কোনো একটা ভোটার
স্যাটিসফাই করতে পারছে না বিএলও কে বা সিস্টেমকে, তাহলে দ্য ম্যাটার মে বি রেফার্ড টু দি ফরেন ট্রাইব্যুনাল। ওখানে কথাটা ফরেন ট্রাইব্যুনাল লেখা আছে, কিন্তু 24 জুনের নোটিফিকেশনে ওই কথাটা লেখা আছে যে ইআরও যদি মনে করে যে কোনো ভোটার এইখানকার ভোটার নয় এবং স্যাটিসফাইডও যদি না হতে পারে, তাহলে ওটাকে ফরেনার্স ট্রাইব্যুনালে ও রেফার করে দিতে পারে টু ডিটারমাইন ওয়েদার হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অর নট। এবার হাস্যকর ব্যাপার কি হচ্ছে যে বিহারে এখনো ফরেনার ট্রাইব্যুনাল তৈরি হয়নি। ফরেনার ট্রাইব্যুনাল একমাত্র আসামে তৈরি হয়েছিল, যে আসামের একটা স্পেসিফিক কেস আছে, আলাদা একটা প্রেক্ষাপট, কিন্তু বিহারে তো ফরেনার ট্রাইব্যুনাল নেই। তার মানে এর নেক্সট স্টেপ হবে বিহারে ফরেনার ট্রাইব্যুনাল তৈরি হবে। বিশেষ করে দেখবেন টিভিতে বসে একটা রাজনৈতিক দলের বক্তারা একটা কথা বারবার বলে যাচ্ছে যে সীমাঞ্চল এরিয়া জেলাগুলো হচ্ছে পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া, ওই বেল্টটা অ্যাকচুয়ালি একটু মুসলিম ডমিনেটেড বেল্ট, যেটা পশ্চিমবাংলার সঙ্গে লাগোয়া আছে, ইসলামপুরের সঙ্গে লাগোয়া। সেইখানে হাইলাইট বারবার করা হচ্ছে যে যত পপুলেশন আছে তার থেকে বেশি আধার কার্ড আছে। এটা বারবার দেখবেন টিভিতে হাইলাইট করছে, নিউজে বসে যারা ডিসকাশন করছেন বলছে 100 ভোটার 138টা আধার কার্ড ক্যান্সেল করার বানানোর পদ্ধতি অনেক আছে, ক্যান্সেল করার এখনো কোনো পদ্ধতি হয়নি, তৈরি হয়নি। যেরকম ভোটার লিস্টে নাম ডিলিট করা যায়, প্রতি বছর সামারি রিভিশন হয়, পিএলও থাকে, একটা ইআরও আছে, একটা আছে। আধার এই যে এক্সেস আধার কার্ড আছে এটা কিছুই নয়, যে লোকগুলো মরে গেছে তাদের আধার কার্ড, তো বাড়ির লোকে রেখে দিয়েছে, সেইটা অ্যাকচুয়ালি ব্যাপার। কিন্তু এইটা বলে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে ওই অঞ্চল, সীমাঞ্চল অঞ্চল যেটা আছে, আর সীমাঞ্চল অঞ্চলে এনডিএ কিন্তু এর পলিটিক্যাল পার্ট হচ্ছে যে সীমাঞ্চলে এনডিএ 2024 সালে 3টে পার্লামেন্টের সিট হেরেছে, এবং গতবার 2020 সালের ইলেকশনে আসাদুদ্দিন ওয়াইসির পার্টি ওখানে 6টা সিট কিন্তু এমএলএ সিট জিতেছিল। এই যে এনডিএ বা যারা এই পেছন থেকে ইলেকশন কমিশনের থ্রু দিয়ে যেটা করছেন, ওই সীমাঞ্চল অঞ্চলকে টার্গেট করেছে। আর যেটা আমার পূর্ববক্তা বললেন, মূলত যে লোকগুলো এফেক্টেড হবে সেই লোকগুলো হবে ওবিসি, মানে যাদব, এই লোকগুলো, পাসি। আর খুব অবাক করার ব্যাপার হচ্ছে যে এনডিএর যে ঘটক দলগুলো আছেন, রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি, এদের ভোট ব্যাংকেই তো এফেক্টেড হবে। এই যে নামগুলো ডিলিট হবে বা ডিলিট কাটা যাবে বা এইগুলো হবে তাদেরই, কিন্তু তারাও চুপ আছেন। জানি না এর পেছনে কি কারণ আছে, সেটা পলিটিক্যাল অ্যানালিস্টরা বলতে পারবেন। তো আমার এইটুকু বলা যে এই সিগন্যালটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আমি সব প্রোগ্রামেই বলে এসেছি, আই এম মোর ওয়ারিড অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। কারণ বিহার হচ্ছে একটা ল্যাবরেটরি যেখানে এই টেস্টটা করা হচ্ছে, এবং 28 তারিখে আমার আশা আছে, আমি এখনো খুব অপটিমিস্ট, আমার আশা আছে সুপ্রিম কোর্ট এটাকে নিশ্চয়ই লক্ষ্য করছে কি চলছে কি না চলছে, এবং সুপ্রিম কোর্টের যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা পুরোটাই উড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন। ওই যে আধার কার্ডকে ইনক্লুড করা বা রেশন কার্ডকে ইনক্লুড করা, ডিফাইন্ড অ্যাটিটিউড। ইলেকশন কমিশন ডিফাইন্ড অ্যাটিটিউড যদি নিতে শুরু করে নিজের ভোটারের প্রতি এইরকম, তাহলে তো ডেমোক্রেসি কোথায় যাচ্ছে, এটা আমাদের প্রত্যেকের ওয়ারিড হওয়া দরকার। কোন লোকের ভোটার নাম উঠলো কি উঠলো না, পদ্ধতি অনেক আছে, পরে উঠে যাবে, সেসব ঠিক আছে, কিন্তু এই এত লক্ষ লোকের নাম, এই যে 52 লক্ষ লোকের নাম কেটে যাবে, আর এই আরো রেফার করবে অনেকগুলো ফরেনার ট্রাইব্যুনালকে, তার মানে লোকগুলো এবার ফরেনার ট্রাইব্যুনাল ঘুরবে। আর আসামে 19 লক্ষ লোকের কি হালহকিকত হয়েছে আমরা সবাই জানি। তো এইটা নাথিং, ব্যাকডোর থেকে ওই 2019 সালের ওই সিএটাই ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে নিয়েছে নিজের কাঁধের ওপরে। তবে জ্ঞানেশ কুমার, আমি পার্সোনালি তাকে একদম জ্ঞানেশ কুমারকেই বলছি যে জ্ঞানেশ কুমারের অবস্থা আবার আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মতো না হয়, মানে খুব দুর্ভাগ্য হবে ইলেকশন। অশোক লাভাসা একজন কিন্তু কোনোদিন কোন ইলেকশন কমিশনার রিজাইন করে, অশোক লাভাসা বলে একজন ইলেকশন কমিশনার রিজাইন করেছেন। কদিন আগে উনি পেপারে একটা আর্টিকেল লিখেছেন এই এসআইআর এর আগে,
যে এই এসআইআর কি কি গন্ডগোল আছে। হি ওয়াজ দ্য ইলেকশন কমিশনার, কদিন আগে উনি ইলেকশন কমিশনার ছিলেন, রিজাইন করে তাকে ওয়ার্ল্ড ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আলটিমেটলি আমরা সব 28 জুলাই সুপ্রিম কোর্টে এই জিনিসগুলো হাইলাইট করবে। 11টা পিটিশন আছে এবং এডিআর তো নিশ্চয়ই এটাকে হাইলাইট করবে, এই ভিডিওগুলো, অজিত আঞ্জুমের ভিডিওগুলো বা অন্যান্য যে ডকুমেন্টস আছে। লেটস হোপ সো যে আমরা ইলেকশন কমিশন কিছু একটা কারেক্টিভ মেজার ইলেকশন কমিশনকে হয়তো এবার ডাইরেকশন দিতে হবে, যেটা খুব একটা কাম্য নয়। এক কনস্টিটিউশনাল অথরিটি আর এক কনস্টিটিউশনাল অথরিটিকে